সো লাস্ট ডিসেম্বর থেকে আমার প্ল্যান ছিল আমি নেপালে যাব, বাট স্টোরিটা শুরু করার আগে আই নিড টু টার্ন অন মাই লাইট। ইয়েস, এবার ঠিক আছে। তো লাস্ট ডিসেম্বর থেকে আমার প্ল্যান ছিল আমি নেপালে যাব, বাট আমার কমফোর্ট জোনের কারণে আমি চিন্তা করতেছিলাম কি যাবো কি যাবো না। একদিকে আমি ডিজিটাল নোম্যাড হইতে চাই, দুনিয়ায় ঘুরতে চাই, কাজ করতে চাই, আর অন্যদিকে আমি আমার কমফোর্ট জোনে এত স্টিক ছিলাম যে আমি সাহস পাচ্ছিলাম না। আবার এটাও চিন্তা করতেছিলাম যে আমার কি টাকা জমানো উচিত নাকি টাকা খরচ করা উচিত। আর এরপরে নাদিরন্দা গোয়ের একটা ভিডিও আমার সামনে আসে, যেখানে সে বলতেছিল লাইফ ইজ টু শর্ট টু কিপ ইউর প্ল্যানস ফর দ্য ফিউচার। আপনি জানেনও না আপনি পরের দিন বাঁচবেন কিনা। আর ওটা অনেকে আমাকে সাজেশন দেয়, এর মধ্যে একজনের নাম বলতে হবে, যে ফাহাদ ভাই। ফাহাদ ভাই আমাকে এমন মোটিভেশন দেয় যে আমার ফাইনাল এক্সাম চলতেছিল, আমি ফাইনাল এক্সাম দিয়ে বাসায় আসছি, কোনো প্ল্যান ছাড়াই আমি প্লেনের টিকিট কেটে ফেলি। আর যেহেতু আমার ফাইনাল এক্সাম চলতেছিল, সো আমার কাছে টাইমও ছিল না যে আমি ট্রিপটা প্ল্যান করবো। তার উপর আমার খালামুনির বিয়েও ছিল। খালামুনি বিয়ে খেয়ে পরের দিন আমি ফ্লাইটে উঠে যাই, and that's how I started an unplanned trip at Nepal for 7 days. সো পরের দিন ঘুম থেকে উঠে আমি সোজা চলে যাই বাস স্ট্যান্ডে। আর যেহেতু প্রচন্ড পরিমাণ ঘুম চোখে ছিল, এই কারণে তখন আর ভ্লগ করি নাই। বাসের সিটগুলো খুবই কমফোর্টেবল ছিল, আর পোখারা যাওয়ার সময় রাস্তা খুবই উঁচা নিচা। এই কমফোর্টেবল সিট থাকার কারণে তেমন কিছু ফিলও করতে পারি নাই। আর কাঠমান্ডু থেকে পোখারা যাওয়ার সময় রাস্তাটা ছিল অনেক সুন্দর, আর আমাদেরকে যে জায়গায় খাবারের জন্য ব্রেক দেওয়া হয় সেই জায়গাটা দেখার মতো ছিল। সো আমাদেরকে মাত্র ব্রেক দিছে লাঞ্চের জন্য, এন্ড দ্যাটস দ্য ভিউ। অনেক উপরে লেটসি, আমি রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছি না, পাইছি। সো এরপর আমি একটা চাউমিন নিয়ে নিলাম, বিকজ এখানে হালাল খাবার পাচ্ছিলাম না, আর একটাই ছিল ভেজ চাউমিন, এটাই খাওয়ার মতো ছিল। এবং খাওয়া দাওয়া শেষ করে আমরা সোজা চলে যাই পোখারার উদ্দেশ্যে। প্রায় 8-9 ঘন্টা জার্নি করার পরে যখন আমরা পোখারায় পৌঁছাই, তখন প্রচন্ড পরিমাণ বৃষ্টি ছিল, আর আমি টেনশন করতেছিলাম যে আমি নামবো কিভাবে। সো আমি একটু আগে আসলাম পোখারাতে, হাঁটতেছি। আমার কাছে আমার মাইক নাই, আই ডোন্ট নো অ্যাবাউট দ্য অডিও কোয়ালিটি, বাট অ্যামেজিং প্লেস। পিছনে পাহাড় দেখা যাচ্ছে, পিছনে ফিওয়া লেক ছিল, আর একটা পাহাড়ি রাস্তা দিয়ে উপরে উঠতেছি। গুড মর্নিং ফ্রম পোখারা। আসলে এখন মর্নিং না, এখন প্রায় 12টা বাজে, অ্যান্ড আমি এখন বসে আছি আমার হোস্টেলের রুফটপে। সকালে একটা খুব ভালো ব্রেকফাস্ট করা হলো। সো কালকে আমি কাঠমান্ডু থেকে পোখারাতে আসছি বিকালবেলা, অ্যান্ড এরপরে তেমন কিছু ঘোরা হয়নি, জাস্ট একটু ফিওয়া লেকের আশেপাশে গেছি, অ্যান্ড দ্য প্লেস ইজ ভেরি নাইস। সো আজকে আমার প্ল্যান হচ্ছে আমি পোখারার যেই সুন্দর সুন্দর ডেস্টিনেশনগুলো আছে, ফেমাস টুরিস্ট ডেস্টিনেশন, সেগুলো ঘুরবো অ্যান্ড আপনাদেরকে দেখাবো। বাট বিফোর দ্যাট আই এম জাস্ট শোয়িং ইউ গাইস যে আমি কোথায় বসে ভ্লগটা রেকর্ড করছি, অ্যান্ড জাস্ট সি হিয়ার ইজ দ্য ভিউ। সো আমার সব দিকে পাহাড়, আর আমি একা বসে আছি হচ্ছে আমার হোস্টেলের ছাদে, অ্যান্ড কেউ নাই, খুবই নীরব, বাট পিপল হিয়ার আর সো ফ্রেন্ডলি। সো সি আজকে সারাদিন আমি কি করতে পারি, অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করবো যে আমি পোখারাতে অ্যাজ এ সোলো ট্রাভেলার কি কি করতেছি উইদাউট এনি প্ল্যান। আর আমি যা যা প্ল্যান করছি সব চ্যাট জিপিটিকে আস্ক করছি যে আমি সোলো ট্রাভেলার হিসেবে কি করতে পারি, অ্যান্ড চ্যাট জিপিটি আমাকে যে সব ইনফরমেশন দিয়েছে সেগুলোর উপরে আজকে আমি ঘোরা ট্রাই করবো। লেটস সি কেমন হয় আজকে দিনটা। সো ফার্স্টে আমি যাচ্ছি হচ্ছে একটা হালাল রেস্টুরেন্টে, বিকজ আমার লাঞ্চ করে যেতে হবে, বিকজ আমি টাইম পাবো না, অ্যান্ড যেসব জায়গায় যাবো এখানে হালাল খাবার পাওয়া একটু টাফ। সো আমি এখন লজিজে। ওয়েল, সো আমি মাত্র আসলাম লজিজে, ইটস আ হালাল ফুড প্লেস, অ্যান্ড নেপালে কাঠমান্ডুতে আসার পর আমি হালাল ফুড তেমন পাই নাই। সো আমাকে যেতে হচ্ছে একটা মোমো খাইছিলাম, which was a vegetable momo, and টেস্ট হচ্ছে আমার সাথে যায় নাই, প্রবলি এখানে মানুষ এটা খায়। সো আমি এখানে পোখারাতে, আমি যে হোস্টেলে আসছি সেখান থেকে জাস্ট 5 মিনিট ওয়াক লাজিজে, সেখানে আসছি, অ্যান্ড আমি অর্ডার করছি হচ্ছে চিকেন বিরিয়ানি, বিকজ আজকে অনেক ঘুরতে হবে, অ্যান্ড লাস্ট 2 দিন ধরে আমি রাইস জাতীয় কিছু খাচ্ছি না। সো যেহেতু আজকে অনেক ট্রাভেল করবো, সো ভাবলাম যে ফার্স্টে খেয়ে দেন ট্রাভেল করি। আই ডোন্ট নো যে প্ল্যানটা ভালো কিনা, বাট লেটস সি কি হয়। আমি অর্ডার দিয়েছি, আসতেছে, অ্যান্ড দ্য প্লেস ইজ ভেরি নাইস। কালকেও আমি এখানে গেছি রাতের বেলা, বাট যেহেতু এনার্জি ছিল না ব্লগ করার মতো, মাইকও ছিল না, সো আজকে রেকর্ড করবো, অ্যান্ড লেটস সি আজকে আর কি কি খাওয়া যায়। টেস্ট চোস, দ্য ফ্যাক্ট ইজ আমি 2 দিন পরে খাইতেছি রাইস,
অনেক ভালো লাগতেছে, টেস্টটা খুবই মজা, একটু ডিফারেন্ট বাংলাদেশের থেকে টু বি অনেস্ট। সো এখন আমি আছি গুপ্তেশ্বর কেভে, and here is the view. এরপর আমি কেভের ভিতরে ঢুকে যাই, অ্যান্ড ঢোকার সময় প্রথমে মাথায় একটা বাড়ি খাই। কেভের ভিতরে নামার সময় রাস্তাগুলো খুবই চিকন ছিল আর পিছলা ছিল, এই কারণে আমি তেমন ভিডিও করতে পারিনি। অ্যান্ড যখন আমি ঝর্ণার কাছাকাছি যাই নিচ থেকে দেখার জন্য, তখনই আমি ভিডিওগুলো করি। আর নিচ থেকে ঝর্ণাটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আমি জানি না ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে, বাট আসলে রিয়েল লাইফে এটা অনেক সুন্দর লাগতেছিল। আমার পিছিয়ে হয়তো বা শব্দ শোনা যাচ্ছে, অ্যান্ড ইয়েস, ওই হচ্ছে ডেভিস ফল। একটু আগে আমি গুপ্তেশ্বর কেভ থেকে দেখতেছিলাম ঝর্ণাটা, আর এখন এখান থেকে সো অ্যামেজিং। আর এত স্রোত একবার এখানে পড়লে। সো এখন আমি যাচ্ছি হচ্ছে ইন্টারন্যাশনাল মাউন্টেন মিউজিয়ামে, টিকিট নিলাম। সো আমার এটার ব্যাপারে কোনো প্ল্যান ছিল না, কোনো আইডিয়াও ছিল না। আমার রুমমেট, হি ইজ ফ্রম ইউকে, ও আমাকে সকালবেলা বলতেছিল যে ওর নাকি এরকম একটা প্ল্যান আছে, ইন্টারন্যাশনাল মাউন্টেন মিউজিয়ামে আসবে। সো আমি একটু গুগল করলাম, ইউটিউবে দেখলাম হালকা পাতলা কিছু ভিডিও। তেমন ইন্টারেস্টিং এখনো কিছু মনে হয়নি আমার কাছে, এখনো কিছু মনে হয় না, আই এম নট শিওর, বাট লেটস সি, যেহেতু এসেই পড়ছি ভিতরে যে দেখি কিরকম। সো সিন্স আই এম ফ্রম সার্ক কান্ট্রি, আই এম সার্ক সিটিজেন, সো বাংলাদেশ থেকে যেহেতু আমি আসছি, সো আমার জন্য 350 রুপি কাটছে, হ্যাঁ 350 রুপি। অ্যান্ড বাট আপনি যদি সার্কের বাইরে কোথাও হন, ইফ ইউর ফ্রম আউটসাইড অফ দ্য সার্ক কান্ট্রিজ, দেন ইট উইল টেক লাইক 750 রুপিস। আর নেপালিদের জন্য মনে হয় 150। বাট আমি জানি না, আমি টিকিট চাইছি ইংলিশেই, বাট আমাকে দেখেই বলছে যে বাংলাদেশি। অ্যামেজিং। অনেক দূর হাঁটতে হবে, এখন আমি মিউজিয়াম বিল্ডিং দেখতেছি না। সো এটা মেবি এন্ট্রান্স, অ্যান্ড এখান দিয়ে আমাকে মেবি যেতে হবে অথবা সামনে দিয়ে, আমি এখনো শিওর না। কাউকে জিজ্ঞেস করবো তেমন পাচ্ছি না। ওইখানে একটা রেপ্লিকা বানানো বা একটা পাহাড় টাইপের কিছু বানানো। বিল্ডিং সিমস সো নাইস, ইটস ফিল লাইক এ রিসর্ট। দূরে পাহাড় দেখা যাচ্ছে, সুন্দর। আমি জানি না আমার কথা শোনা যাচ্ছে কিনা, বাট পুরো ঝড় শুরু হয়েছে। কালকে যখন আমি কাঠমান্ডু থেকে পোখারাতে আসি, সেম সিচুয়েশন। আমার এখন প্ল্যান ছিল যে আমি কেবল কার উঠবো, বাট এখন যে অবস্থা ওয়েদারের, যে কোনো টাইম ঝড় হইতে পারে, যে কোনো টাইম বৃষ্টি নামতে পারে। কালকে সেম অবস্থা ছিল। এবার আমার সাথে একটা লোক ছিল, ওনার ফ্লাইট ক্যান্সেল হয়েছিল কাঠমান্ডু থেকে পোখারা আসার। সো আই ডোন্ট নো এখানে আমার থাকা কি ঠিক হবে কিনা। দেয়ার ইজ আ ডামি এভারেস্ট অর সামথিং লাইক দ্যাট দেয়ার, অ্যান্ড বেরোয় যেতে হবে। দেখতে অনেক সুন্দর লাগতেছে, বাট আমার ব্যাগে যেহেতু আমার ল্যাপটপ আছে, অনেক বাতাস, আমার ব্যাগে যেহেতু আমার ল্যাপটপ আছে, আমি বেশি রিস্ক নিতে পারবো না। এখান থেকে আমার হোস্টেল একটু কাছে হবে, সো দেখে একটা বাইক নিয়ে চলে যাবো। সো এরপরে বৃষ্টি শুরু হয়, অ্যান্ড রাইডারের কাছে রেইনকোট ছিল, সেটা পরে কোনো রকম আমি হোস্টেলে পৌঁছাই। এরপর রুফটপের রেস্টুরেন্টে বসে কাজ করতেছিলাম আর আড্ডা দিচ্ছিলাম। এরপর হঠাৎ একজন ইন্ডিয়ান আমাদেরকে বললো রুফটপে চলো, সানসেট হচ্ছে, অনেক সুন্দর ভিউ আছে। অ্যান্ড রুফটপে যাওয়ার পরে ভিউটা ছিল দেখার মতো। সো আমি এখন রুফটপে আছি, অ্যান্ড আই ক্যান সি দ্য সানসেট ফ্রম হিয়ার। আমার প্ল্যান ছিল যে সাঙ্গারকোটে যে সানসেট দেখবো, বাট আমি এখান থেকে দেখতে পাচ্ছি সি দ্য সানসেট।
I'm with all of my friends here, and it's just amazing. I mean, this view, subhanallah, it's an amazing. And I'm here in the Annapurna range of the Here is Annapurna 2 probably, and also Annapurna 3. Amazing view. The next morning. So এখন আমি আমার হোস্টেল চেঞ্জ করতেছি। আমি তো দিন কিউই ব্যাকপ্যাকার্সে ছিলাম। এখন আমি ঠিক সামনের 2 রোড বা 1 রোড পরে না ঠিক এই যে সামনের পোখারা ব্যাকপ্যাকার্সে যাচ্ছি। অ্যান্ড আমার প্ল্যান ছিল যে আমি হোস্টেল চেঞ্জ করে করা থাকবো। অ্যান্ড লেটস সি, এটা জাস্ট 2টা বাড়ি পরে। সো এখানে আমি একটা গাছের নিচে বসে আছি, একটা পার্কের মতো জায়গা। সি অ্যান্ড বসে থাকার রিজন হচ্ছে আজকে আমি আমার হোস্টেল চেঞ্জ করলাম। তো আমি ভাবছি যে হোস্টেলে চেক ইন 12টার সময়। অ্যান্ড আমার হোস্টেল আর এখন যে হোস্টেলে যাচ্ছি, মানে আগের হোস্টেল আর এখনকার হোস্টেল, এটার মধ্যে অল্প একটু ডিস্টেন্স, মানে 2টা বাড়ি ডিস্টেন্স। তো আমি গেলাম, আমি আমার ব্যাগ রাখলাম, ওরা বললো যে 2টার সময় হবে চেক ইন। তো এখানে লাকিলি লাগেজ রাখার ব্যবস্থা ছিল। তো লাগেজ, ল্যাপটপ সব কিছু রেখে ভাবলাম যে এখন ফিওলেকে যাই। ফিওলেকের মাঝখানে নাকি একটা আইল্যান্ড নাকি আছে, আইল্যান্ডে কি যেন একটা আছে। আমি ChatGPT-তে জিজ্ঞেস করতেছিলাম। আমি অ্যাকচুয়ালি ChatGPT-কে আমার ট্যুর গাইড বানাইছে। সো নাও আই এম প্রবাবলি গোয়িং টু দ্য ফিওল লেক অ্যান্ড লেটস সি যে ওইখানে কেমন হয়। দেন প্রবাবলি আমি ওইখান থেকে আমার লাঞ্চ করবো অ্যান্ড করে হোটেলে চেক ইন করে ইনশাল্লাহ চলে যাবো কেবল কারে। সো আমি এখন আসি হচ্ছে ফিওল লেকে, অ্যান্ড এই জায়গাটা খুবই সুন্দর। আমি এখানে আসার পরে যেহেতু আমার সাথে কোনো গ্রুপ নাই, সো আমি কোনো বোট নিলাম না। বাট যদি সকাল হয়তো বা নিতাম। মিনিমাম হলেও 800 থেকে 900 রুপি হচ্ছে এখানে বোটে যেতে হবে। তো 4 জন থাকলে হচ্ছে শেয়ার করে নেওয়া যেত, বাট আমি যেহেতু একা আসো নেই। অ্যান্ড এটা যদি সকালবেলা হইতো তাহলে হয়তো বা নিতাম, বাট এখন দুপুর প্রায় 12:30 মতো বাজে, অ্যান্ড ইটস টু হট। সো এই কারণে আমি এখানে একটা ছায়ার নিচে বসে আছি, আশেপাশে অনেক মানুষজন। অ্যান্ড জায়গাটা খুবই সুন্দর অ্যান্ড খুবই পিসফুল। প্রবলি আমি একটু আশেপাশে হাঁটবো অ্যান্ড হেঁটে এখানে চলে যাবো হচ্ছে লাঞ্চ করতে। আজকে আমার ব্যাড লাক, বিকজ কালকেও আমি বৃষ্টির জন্য যেতে পারি নাই কেবল কারে, এবং আজকেও বৃষ্টি। এতক্ষণ আমি বৃষ্টির মধ্যে কাজ করতেছিলাম। অ্যান্ড আমার যে আগের হোস্টেলের যে আমার রুমমেট ছিল, তো তার আজকে প্ল্যান ছিল আমার সাথে যে আমরা মুভি গার্ডেনে, এখানে একটা মুভি গার্ডেন আছে, ওইখানে আমরা যাবো মুভি দেখতে। অ্যান্ড হি জাস্ট টেক্সট মি। আমি ভাবছি ও যাবে না এই বৃষ্টির মধ্যে, বাট ও টেক্সট দিয়েছে, আমি দেখিও না। আমি কাজ করতেছিলাম ক্যাফেতে বসে, অ্যান্ড আমি আধা ঘন্টা পরে দেখছি এখনো আমাকে বলতেছে যে সিটস ফিল আপ হয়ে যাচ্ছে, আসো। অ্যান্ড আমি যখন প্ল্যান করতেছিলাম যে আচ্ছা আমি মুভি গার্ডেনে যাবো, তখন চেক করলাম যে মুভি 7টা থেকে শুরু হবে অ্যান্ড 3 ঘন্টা মুভি হবে, রাত 10টায় মুভি শেষ হবে। ঠিক ওই টাইমে দেখি যে আমার যে হোস্টেল, নতুন হোস্টেলে আমি আসছি পোখারা ব্যাকপ্যাকার্সে, ওইখানে আবার আজকে রাতে লাইভ মিউজিক। এখন আমি এটাও মিস করতে চাই না, ওইটাও মিস করতে চাই না, বাট মুভি দেখতে গেলে এখন রাত 10টার আগে আসা হবে না, আর লাইভ মিউজিক মেবি রাত 10টা পর্যন্ত চলবে। সো আবার হচ্ছে আমার ডিনার করতে হবে। সো মুভি দেখলে আবার ডিনার প্যারা। সো প্রবাবলি মুভি দেখতে যেতে পারবো না, বিকজ এখন যদি রওনা দেই অ্যাটলিস্ট যদি 10 মিনিটও আগে মুভি অলরেডি স্টার্ট হয়ে যাবে। আর ও আমাকে টেক্সট দিয়ে বলতেছে যে সিট নাকি তেমন নাই, সব ফিল আপ হয়ে যাচ্ছে। তো প্রবাবলি আমি একটু একা হাঁটাহাঁটি করবো ফিওল লেকের পাশে, অ্যান্ড দেন কিছু খেয়ে হয়তো আমি আবার হোস্টেলে ব্যাক করবো লাইভ মিউজিক দেখার জন্য। অ্যান্ড লেটস সি, আমার আগের হোস্টেলে খুব ভালো ভালো কিছু ফ্রেন্ড হয়েছে, ওরা যদি বের হয় তাহলে ওদের সাথে হয়তো ডিনারে যেতে পারি। And I met with a lot of amazing people.
they're so friendly and I love it. Thank you guys. The next morning. সো এখন আমি আমার হোস্টেল থেকে বের হলাম, আমি হোস্টেলে আছি এন্ড কালকে রাতে অনেক জোস একটা পার্টি ছিল হোস্টেলে। ইটস নট আ পার্টি, সো ইট ওয়াজ লাইক লাইভ মিউজিক এবং আমি এখানে অনেক অনেক ফ্রেন্ড বানাইছি কালকে রাতে এন্ড অনেকের সাথে আড্ডা দিলাম, অনেকের সাথে ইনস্টাগ্রামে অ্যাড হইলাম এন্ড ইভেন একজনের সাথে প্ল্যানও হয়েছে এরকম যে সে কাঠমান্ডু যাচ্ছে, আমিও আজকে ইনশাল্লাহ কাঠমান্ডু যাচ্ছি। সো এখানে যে আমরা প্রবাবলি হ্যাং আউট করবো। সো এখন সকাল প্রায় 12টা এন্ড আমি ওয়েট করতেছি আমার বাইকের জন্য। আমি প্রবাবলি আজকে ফাইনালি অন্নপূর্ণা কেবল কারে যাবো এন্ড লেটস সি হাউ ইট গোস। এটা একটা ভালো টাইম না আসলে যাওয়ার, সবাই বলে সানরাইজ বা সানসেটে যাওয়ার, বাট যেহেতু আজকে আমি ছেড়ে দিচ্ছি, আমি চলে যাচ্ছি বোকারা থেকে। সো আই থিঙ্ক টুডে আই শুড গো দেয়ার এন্ড লেটস সি কেমন যায়। প্রবাবলি আজকে দুপুর 3টার আগে আমাকে আসতে হবে, কারণ প্রতিদিন পোখারাতে দুপুর 3টার পরে বেশ ভালো ঝড় হয়। লেটস সি। সো নাও আই এম অন দ্য ওয়ে টু অন্নপূর্ণা কেবল কার। বাইকে যাচ্ছি, বেশ ভালো, রাস্তাটা বেশ উঁচা, আরো নাকি ভালো হবে সামনে। তো লেটস সি কেমন লাগে। আমি আমার পরিচিত কাউকে দেখি নাই যে বাইকে যেতে, বাট আমি যাচ্ছি ইন ড্রাইভে। সো লেটস সি, প্রবাবলি জায়গাটা অনেক সুন্দর হবে এন্ড আই এম অলরেডি এক্সাইটেড এন্ড সি হিয়ার ইজ দ্য ভিউ। সো এখন আমি আসছি হচ্ছে অন্নপূর্ণা কেবল কারে এন্ড এখান থেকে উপরে যাব। এইটাতে আমার আসার 2 দিন ধরে ইচ্ছা ছিল, এটার জন্য আমি অনেক কিছুতে যাই নাই, বাট 2 দিনই হচ্ছে বৃষ্টি ছিল। আজকে ভাবলাম দুপুরে আসি, সানরাইজ সানসেট কোনোটাই দেখা হবে না এন্ড সি দ্য ভিউ, ইটস অ্যামেজিং। সো এখানে মানুষজন অনেক বেশি ফ্রেন্ডলি এন্ড আমি এখানে বসতেছিলাম এন্ড এখানকার কিছু অথরিটির লোকজন ছিল। তো যখন তারা শুনলো যে আমি ভিডিও বানাচ্ছি আর আমি বাংলাদেশ থেকে আসছি, এরপরে পুরো অথরিটি পুরো একটা টিম আসলো, আমার সাথে আড্ডা দিল, আমার ছবি তুলতে হেল্প করলো আমাকে। তারপরে তারা অনেক সাজেশন দিল যে কি করা যায়, কি কি ব্লগ করবো, জিজ্ঞেস করলো যে নেপাল কেমন লাগতেছে। এন্ড তারা বললো যে তারা নাকি অতিথিদেরকে অ্যাজ এ গড হিসাবে ট্রিট করে। এন্ড এটা ট্রু, এটা বিকজ আমি নেপাল আসার পরে এত মানুষের সাথে মিশছি লোকাল, তারা এত বেশি ফ্রেন্ডলি, বিকজ আমি একা ছিলাম, আমার কোনো আইডিয়া নাই। ইনড্রাইভ রাইডার থেকে শুরু করে যত ধরনের মানুষ আছে সবাই খুবই ফ্রেন্ডলি এন্ড আই এম লাভিং ইট। এন্ড দেয়ার আর সাম পিপল, হাই হ্যালো, সো আমি জাস্ট লাভিং ইট। এখানে বসে আছি, পিছনে হচ্ছে ফিওয়া লেক এন্ড আমি একটু পরে অন্নপূর্ণা কেবল কারে উপরে যাবো এন্ড 12:30 পর্যন্ত লাঞ্চ ব্রেক, এরপরে যাবো ওইখানে ভিডিও করে আমাকে তাড়াতাড়ি নেমে যেতে হবে, বিকজ আজকে আমার বাস আছে এন্ড 3টার পরে ঝড় হওয়ার সম্ভাবনা আছে আজকেও। তো হোপফুলি আমি তাড়াতাড়ি দেখে নিচে নেমে যেতে পারবো। হাই, I'm from Annapurna Cable Car. Yeah, and he's a very nice guy. He's really helpful. So এখন আমি কেবল করে যাচ্ছি এন্ড আমার সাথে উনিও আছেন এন্ড we are taking one cabin. So উনি আমার সাথে যাচ্ছে কেবল কারে, he's gonna help me and really love it because যখন শুনলো যে আমি ভ্লগ করতেছি, বাংলাদেশ থেকে আসছি, সবাই খুবই হেল্পফুল ছিল এবং এখন তারা আমাকে একটা ওয়ান কেবিন দিচ্ছে টু গো দেয়ার। I'm loving the experience. আমি একটা জিনিস পরে জানতে পারছি, সেটা হচ্ছে উনি ছিলেন এইখানকার ইনচার্জ এবং ওয়ান অফ দ্য ওনার অফ অন্নপূর্ণা কেবল কার। এন্ড উনি নিজে থেকে আমাকে একটা কেবিন দিলেন আর বললেন যে উনি আমার সাথে যাবেন এবং আমাকে পুরোটা ঘুরে ঘুরে দেখাবেন। তো আমি এখন উপরে যাচ্ছি কেবিনে করেন। দ্য বেস্ট পার্ট, বিকজ আই গট আ রিজার্ভ কেবিন এন্ড থ্যাংক ইউ টু হিম। And yeah, like যখন শুনছে যে আমি ভিডিও বানাচ্ছি এখানে, তো তারা আমাকে পুরো একটা রিজার্ভ কেবিন দিল এন্ড তারা আমাকে পুরো একটা গাইড করতেছে যে কিভাবে যেতে হবে। And wow, this view is amazing. So আমরা probably আরো 7-8 মিনিট, like it will take 7 to 8 minutes, 9 to 10 minutes. Okay, so it will take 9 to 10 minutes to go up and let's see উপরে কি কি আছে এক্সাইটিং করার মতো। অন্নপূর্ণা কেবল কার থেকে নেমে এখন একটু হেঁটে উপরে উঠতে হবে। সিন্স আমার অভ্যাস নাই, সো ইটস রিয়েলি হার্ড ফর মি, বাট
আমার কার্ডিও হয়ে যেতেছে। লুক এট দিস ভিউ, এখানে হালকা ঠান্ডা। দেখি উপরে থেকে কেমন লাগে সাঙ্গাকোট ভিউ পয়েন্ট থেকে। My friend will be jealous on me. এরপর উনি আমাকে নিয়ে যান অন্নপূর্ণা কেবল কারের এমডি রুমে, কারণ উনি আমাকে বলেছিলেন যাওয়ার আগে যাতে একবার হলো তার চেম্বার থেকে কফি খেয়ে যাই। কফি খেয়ে আড্ডা দিয়ে বের হওয়ার পরে তারা আমাকে নিজে থেকে আমার হোস্টেলের ডোর পর্যন্ত ড্রপ করে দিয়ে যায়। The next morning. So good morning from Kathmandu. সারা রাত খুব ইন্টেন্স একটা জার্নি করার পরে এখন ভোর 5টা বাজে। আমি কাঠমান্ডুতে আসছি, হোস্টেল থেকে যাচ্ছি। এটা বেশি দূরে না, হেঁটে যেতেছি। আমার সাথে আমার লাগেজ, পুরো একটা ঢালু ব্যাবে উঠতেছি। ও এটা খুবই টায়ারিং। এরপরে সকালবেলা ব্রেকফাস্ট করে বের হয়ে যায় কাঠমান্ডু শহরটাকে এক্সপ্লোর করার জন্য। এখন আমি আছি হচ্ছে দরবার স্কোয়ারে। অ্যান্ড সকালবেলা আমি পোকারা থেকে এসে একটু ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে বাংলাদেশি একটা রেস্টুরেন্টে যাই, অনেকদিন পরে ভাত খাই। অ্যান্ড খাওয়ার পরে ভাবলাম যে কোথায় যাওয়া যায়। অ্যান্ড বাইক নিয়ে সোজা চলে এসে দরবার স্কোয়ারে। হয়তো আমি ভিতরে ঢুকবো না, বাট আশেপাশে ঘুরে দেখতেছি, কিছু জিনিসপত্রও কিনলাম। অ্যান্ড জায়গাটা খুব পিসফুল অ্যান্ড অনেক ধরনের মানুষ আসছে এই জায়গায়। জায়গাটা দেখতে বেশ সুন্দর লাগতেছে। হোপফুলি নেক্সট টাইম আসলে ভিতরে ঢুকবো, বাট আজকে হাতে একটু কম টাইম আছে থেকে আর ভিতরে ঢুকা হচ্ছে না। এরপরে দরবার স্কোয়ার থেকে চলে যাই মাঙ্কি টেম্পলে। এখন আমি উপরে উঠতেছি। অ্যান্ড আমার বাইক রাইডার আমাকে বললো এটা নাকি কাঠমান্ডু সবচেয়ে উঁচু জায়গা। এখন আমাকে ওই উপরে উঠতে হবে, আর আমি হাঁপাই গেছি অলরেডি। আমি অলরেডি এতটুকু উঠে আসছি। একটু রেস্ট নিতেছিলাম আর ছবি তুলতেছিলাম। এখন প্রবলি আবার উপরে যাবো। অলরেডি আমি এখান থেকে আসছি অ্যান্ড আমাকে আর উপরে উঠতে হবে। I'm done. So finally আমি উপরে উঠলাম and this is the view. সেখানে থেকে পুরো কাঠমান্ডু দেখা যাচ্ছে নিচে। অ্যান্ড এই ভিউটা দেখার জন্য আমি লিটারালি নিচ থেকে এখানে সিঁড়ি উঠে আসছি। It's worth it. The next morning. সো আমি জাস্ট হোস্টেল থেকে বের হলাম। আজকে আমি যাবো নাগারকোটে। আমার কোনো প্ল্যান ছিল না নাগারকোটে যাওয়া। সো কালকে রাতে যেটা হয়, আমি হোস্টেলের বারে বসে হচ্ছে কাজ করতেছিলাম রাতের বেলা। হঠাৎ আমি একটা ইন্ডিয়ান ছেলের সাথে পরিচয় হই। দ্য গাই ওয়াজ অ্যামেজিং। অ্যান্ড ও আমাকে বলে যে আমি তোমাকে নাগারকোট যাবো, এই হচ্ছে আমার প্ল্যান, তুমি কি আমার সাথে যাবা কিনা। তো আমি হঠাৎ করে তখনই প্ল্যান করলাম যে লেটস গো, কালকে সকালে আমরা নাগারকোট যাই। বিকজ নাগারকোট এখান থেকে জাস্ট 1 hour, প্রবাবলি 1 or 2 hour। আর আজকেই আমার লাস্ট ডে, কালকে ইনশাল্লাহ আমার ফ্লাইট। সো লেটস সি নাগারকোটে কেমন হয়। এরপর লোকাল বাসে করে আমরা নাগারকোটে যাই। আর সিট না পাওয়ার কারণে আমাকে দাঁড়ায় যেতে হয়েছে। সো আমি অনেকক্ষণ হাঁটতে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। অ্যান্ড আই ওয়াজ লাইক টু মাচ টায়ার্ড। অ্যান্ড ওই মোমেন্টে উই গট আ মিল্ক ভ্যান, মানে দুধ সাপ্লাইয়ার সে আসতেছিল। সো হি called him when we took a ride and hitchhiking, yeah. So এরপর আমরা একটু দেখাইলাম যে আমরা একটু উপরে যেতে চাই, and it was so helpful. এতক্ষণ আমরা ভিউ পয়েন্টে ছিলাম, এখন নেমে যাচ্ছি। আই এম রিয়েলি টায়ার্ড। প্রবলি এখন ওয়াটারফলে যাব। আমি জীবনে এরকম কোনো এক্সপিরিয়েন্স করি নাই, আমার জন্য ফার্স্ট টাইম। সব কিছু অবস্থা খারাপ হয়ে গেছে আমার। আবার নামতে হবে এখন। বৃষ্টি আসার সম্ভাবনা আছে। আমি পোখারাতে যখন ছিলাম প্রতিদিন দুপুর 3টার পর থেকে অনেক বৃষ্টি হচ্ছিল। এখন এখানে একজন বললো যে এখানেও নাকি বৃষ্টি হবে। সো আমরা ওঠার সময় লিফট পাইছি, বাট নামার সময় কোনো লিফট পাই নাই। এখন যেটা হচ্ছে, আমরা পাহাড় বেয়ে নিচে নামতেছি। নামার সময় তেমন কষ্ট নয়, টু বি অনেস্ট। আমি জাস্ট গান শুনতেছি আর নামতেছি। রোডের সময় অনেক বেশি কষ্ট ছিল। অ্যান্ড দ্য ভিউ ইজ অ্যামেজিং।
See, here's the view. এই পাশে এরকম ভিউ আর মাঝখান দিয়ে এমন ওয়েদারটা খুব জস। হয়তো বৃষ্টি নামবে একটু পরে, বাট আই হোপ আমরা পৌঁছানোর আগে যাতে বৃষ্টি না নামে। বাট ইয়া, আই এম লাভিং ইট টু সি। আমরা হাঁটতে হাঁটতে একটা জায়গা পাইছি এন্ড আমরা এখানে উঠলাম এন্ড দ্য ভিউ ইজ অ্যামেজিং। সুবহানাল্লাহ, সো বিউটিফুল। পুরো শহর দেখা যাচ্ছে এখান থেকে এন্ড বেশ ভালো ওয়েদারটা, ঠান্ডা। ইউ ডোন্ট ওয়ান্ট টু স্লিপ। সেখানে স্কুল, ছোট ছোট বাচ্চারা রোলে পিটি করতেছে, খেলতেছে, সামথিং লাইক দ্যাট। দে আর রিয়েলি লাকি, তারা এরকম একটা সুন্দর ওয়েদারে পড়তে পারতেছে। আমার স্কুল কলেজ সব ছিল একটা বিল্ডিং এর মধ্যে, আমি পরে আইউবি একটা বিল্ডিং এর মধ্যে। সো হাইক করে আমরা লোকাল বাসে ফেরত যাচ্ছি অ্যান্ড আই গট দিস। আমি শিওর যে আপনারা বাংলাদেশিরা হয়তো দেখেন না এখনো, আর আমি নেপালে এসে পাইছি। ফার্স্টে প্রাণ দেখে আমার চোখ পড়ছে, দেখি এটা ম্যাঙ্গো ফ্লেভার একটা জুস। এরপরে আমরা সোজা চলে যাই হোস্টেলে এবং রাতে একটা ঝোল মোমো খেয়ে ঘুমায় যাই, বিকজ পরের দিন সকালবেলায় আমার ফ্লাইট ছিল। The next morning. সো আমার ইচ্ছা ছিল যে আউটরোটা আমি নেপালে আমার হোস্টেলের ছাদে থেকে হয়তো বা রেকর্ড করবো, বাট এতই টায়ার্ড ছিলাম রাতে, সকালে উঠতে আমার দেরি হয়ে গেছে ঘুম থেকে, অ্যান্ড আমি আই ওয়াজ অ্যাবাউট টু লাইক মিস মাই ফ্লাইট। আমি খুবই একদম লাস্ট মোমেন্টে ঢুকছি, সো একটু পরে আমার ফ্লাইট ছেড়ে দিবে। সো একটা কুইক কথা বলে আমি ভিডিওটা শেষ করব। সেটা হচ্ছে, কখনো আমি ভাবি নাই যে একটা সোলো ট্রিপ এতটা চেঞ্জ করতে পারবে আমাকে, বিকজ আই ডিড অল অফ দ্য থিংস। আমি কখনো আমার ছোট ভাইয়ের সাথে রুম শেয়ার করতাম না, সেখানে আমি অনেকগুলো স্ট্রেঞ্জার মানুষ, এবং আমার দেশেরও না, কেউ স্কটল্যান্ড, কেউ ইংল্যান্ড, কেউ অস্ট্রেলিয়া, আমরা সবাই একসাথে রুম শেয়ার করেছিলাম। অ্যান্ড আমি হাইকিং করতে পারি না, সেই আমি হাইকিং করে উঠছি নামছি, এবং আমি ভাত মুরগি এগুলো ছাড়া থাকতে পারি না, সেখানে আমি 6-7 দিন ভাতই খাই নাই। অ্যান্ড আই মিন এই ট্যুরে আমি আমার নিজের কমফোর্ট জোন থেকে বের হওয়ার ট্রাই করছি অলওয়েজ। প্রথম যখন আমি নেপালে আসি খুবই এনশিয়াস ছিলাম, এবং সেকেন্ড দিন আমার খুব লোনলি লাগতেছিল, এবং আস্তে আস্তে আমি এখানে অনেক ফ্রেন্ড বানাই, অনেক আড্ডা দিই, অনেকের সাথে পার্টি করি, সবার সাথে আড্ডা দিই, অনেক 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 মেমোরিজ হয়। সো আমার কাছে মনে হয় যে আর্লি 20s-এ ইফ ইউ হ্যাভ দ্য অপশন, ইফ ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি, অ্যান্ড যদি আসলে আপনার অপশন থাকে, আই থিঙ্ক সোলো ট্রিপ অ্যাটলিস্ট 1 সপ্তাহ কোন একটা দেশে যাওয়া, এভাবে মানুষের সাথে মিশা ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি এট ইউর আর্লি 20s। বিকজ আমি জানি না সবার কথা, বাট আমার কথাটা এরকম ছিল যে আমি সবসময় চেয়েছি যে আমি যাতে এমন কাজ করি যেটা আমাকে অ্যালাউ করে টু গো আউটসাইড অফ বাংলাদেশ, লিভ দেয়ার, আর আই ক্যান ওয়ার্ক। আমি রিমোটলি ওয়ার্ক করছি এখান থেকে। এটা বলে শেষ করবো যে ইট ওয়াজ অ্যামেজিং ট্রিপ। সো আমি এখন প্লেনে উঠবো, অ্যান্ড এটাই বলবো, যদি অ্যাবিলিটি থাকে, then I think you should travel alone. Thank you.